দেখো, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। জিনিসটা কি হয় স্যার? প্রথমে দেখো, ধরে নাও এইখানে একটা মনে করো হট প্যান বা কিছু একটা রাখা আছে, কিছু একটাতে রান্না হচ্ছে। তো এইখানে ধরে নাও হঠাৎ করে তুমি হাতটা তোমার টাচ লেগে গেল। কথার কথা, তোমার হাতটা মনে করো এখানে টাচ লেগে গেল। এবার সঙ্গে সঙ্গে কি হয়, আমরা হাতটাকে সঙ্গে সঙ্গে এখান থেকে লিফট করে সরিয়ে নিই, তাই তো? এখান থেকে এত মনে করো লিফট করে সরিয়ে নিই, মানে কি হলো, মুভমেন্ট। এই যে ব্যাপারটা, গোটা ঘটনাটা যে হলো, এখানে হট অবজেক্ট অর টেম্পারেচারকে বলবো স্টিমুলাস। এটাকে কি বলবো? স্টিমুলাস। আর তোমার যে হাতের মুভমেন্ট করলা, এটাকে বলবো হচ্ছে রেসপন্স। এটাকে বলবো হচ্ছে রেসপন্স। এইবার আমাকে বললো, এটা তো হচ্ছে তোমার হ্যান্ড। এবার তোমার হ্যান্ডকে এই এখান থেকে মুভমেন্ট করার, মানে এখান থেকে সরিয়ে দেওয়ার ইনস্ট্রাকশনটা কে দিল? ব্রেন দিল। ব্রেন থেকে এই সিগন্যালটা আসলো, তাই কি না? তাহলে ব্রেন আর হ্যান্ডের মধ্যে কি হচ্ছে, একটা কোঅর্ডিনেশন হচ্ছে। ইয়েস অর নো? কোঅর্ডিনেশন হচ্ছে। আর এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা কি যে এনভায়রনমেন্টাল চেঞ্জ বা স্টিমুলাসের এগেনস্টে কিভাবে আমরা রেসপন্স করব, সেইটাকে আমরা কন্ট্রোল করছি। তাহলে গোটা চ্যাপ্টারটার নাম কি দাঁড়ালো? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আর একটা এক্সাম্পল দিই তোমাকে। যেমন মনে করো, এই দিক থেকে মনে করো সানলাইট আসছে। এবার প্ল্যান্টের এটা মনে করো শুট, এটা মনে করো রুট। তাহলে শুট ছোটবেলা থেকে পড়ছো, শুট লাইটের দিকে বেন্ড হয়ে যায়, তাই কি না? আর রুট লাইটের অপোজিটে বেন্ড হয়ে যায়। তো এইখানে আমাকে বলো, লাইটটা তাহলে কি হয়ে গেল? স্টিমুলাস, তাই কি না? আর এই যে বেন্ডিং হওয়াটা, ইয়েস, এই বেন্ডিং হওয়াটা হয়ে গেল তোমার রেসপন্স। এবার মনে করো তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে তোমার পায়ে কোনো একটা শার্প অবজেক্ট লেগে গেল। তার জন্য তখন সঙ্গে সঙ্গে আমরা কি করি, পাটাকে তুলে দিই। তাহলে এখানে স্টিমুলাস কি? ওই শার্প অবজেক্ট মানে প্রেসার। আর রেসপন্সটা কি হলো তোমার? পাটা লিফট করা। তারপরে মনে করো তোমার চোখে ব্রাইট লাইট ফেলা হলো, তোমার চোখের পিউপিলটা ছোট হয়ে যায়, আর তুমি চোখটাকে বন্ধ করে দাও। তাহলে এখানে স্টিমুলাস কি হলো? ব্রাইট লাইট। আর রেসপন্স কি হলো? চোখ বন্ধ করে দেওয়া বা পিউপিলটা ছোট হয়ে যাওয়া। তো এগুলো, তাহলে এখানে মেন জিনিস কি? তোমাকে স্টিমুলাসের ডেফিনেশন করতে হবে, রেসপন্সের ডেফিনেশন করতে হবে। কিন্তু এখানে যতগুলো আমি স্টিমুলাসের এক্সাম্পল দিলাম, এই যে হটনেস, লাইট, পায়ে কিছু শার্প অবজেক্ট লেগে যাওয়া, বা মনে করো চোখে ব্রাইট লাইট পড়া, এই স্টিমুলাস গুলো বডির ভিতর থেকে আসছে না বাইরের থেকে আসছে? বডির বাইরের থেকে আসছে। তাই এগুলোকে বলে এক্সটার্নাল স্টিমুলাস। এগুলোকে কি বলে? এক্সটার্নাল স্টিমুলাস। বইতে লেখা নাই, কিন্তু তোমাদেরকে এগুলো আমি বলে রাখছি, যদি বাই চান্স ঘুরিয়ে কোশ্চেন দেয় তাহলে যাতে করতে পারো। তাহলে এক্সটার্নাল স্টিমুলাস যেমন টেম্পারেচার হতে পারে, মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। তারপরে মনে করো কি হতে পারে, প্রেসার হতে পারে, বুঝা যাচ্ছে? বা মনে করো লাইট হতে পারে। এবার তোমাদের কমন সেন্স থেকে আমাকে বলো, দুই একটা ইন্টারনাল স্টিমুলাসের এক্সাম্পল বলো তো দেখি। তোমার মানে কি মনে হয়, জাস্ট তোমাদের কি মনে হতে পারে ইন্টারনাল স্টিমুলাস কি হতে পারে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হাঙ্গার, বোঝা গেল? খিদা পাওয়া। তারপরে মনে করো কোন রকমের আহ না, ওটা অনেক কমপ্লেক্স ব্যাপার হয়ে গেল। ইজি, ইজি থেকে বলো, ইজি। যেমন মনে করো টেনশন, বোঝা গেল?
কোনো কোনো কারণে টেনশন করা। তারপরে মনে করো আমি বলছি জয়, তারপর মানে যে কোনো ধরনের ইমোশন ধরে নাও যা, টেনশন, জয়, সরো অত বাদ দাও, কি বললাম, ইমোশন। তো হাঙ্গার স্টিমুলাসের রেসপন্স কি হয়? আমরা খাবার খুঁজি, নাহলে খাবার খাই। যে কোনো ইমোশনের রেসপন্স কি হয়? আমরা আইদার হাসি, না হলে কান্না করি, না হলে প্যানিক করি, তাই কি না? তো যেগুলো, যেই স্টিমুলাস গুলো বডির ভিতর থেকে আসে সেগুলোকে বলে ইন্টারনাল স্টিমুলাস, আর যেগুলো বডির বাইরের থেকে আসে সেগুলোকে বলে এক্সটার্নাল স্টিমুলাস। স্যার আমাদের বইতে বা আমাদের সিলেবাসে কোনটা আছে? আমাদের যত আছে সব এক্সটার্নাল স্টিমুলাসই আছে, তাও ইন্টারনাল স্টিমুলাসটা মাথায় রেখো। বোঝা গেল? তাহলে স্টিমুলাস কি? এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ যেগুলোর জন্য আমরা রেসপন্স করছি, এখান থেকে ব্র্যাকেট করো, এই যে দ্য চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট টু হুইচ আওয়ার দ্য অর্গানিজম রেসপন্ড এন্ড রিঅ্যাক্ট আর কল স্টিমুলি, সিঙ্গুলারে বলে স্টিমুলাস। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো। স্যার আমরা স্টিমুলাসের এগেনস্টে বা জেনারেলি অর্গানিজমরা স্টিমুলাসের এগেনস্টে কিভাবে রেসপন্ড করে? জেনারেলি মুভমেন্ট করার মাধ্যমে রেসপন্ড করে, হ্যাঁ কি না? যেমন হাতে গরম ছ্যাঁকা লাগলো, হাতটা সরিয়ে নিলাম, এটা কি এক ধরনের মুভমেন্ট? পায়ে খোঁচা লাগলো, পাটা তুলে নিলাম, এটা কি এক ধরনের মুভমেন্ট? প্ল্যান্ট লাইটের দিকে বেন্ড হয়ে যাচ্ছে, ওটাও কি এক ধরনের মুভমেন্ট? তো আমরা এই সিলেবাসে ক্লাস 10-এ রেসপন্স, রেসপন্স বলতে শুধুমাত্র মুভমেন্ট গুলোই পড়বো। তো মুভমেন্ট করছে মানেই সে অ্যালাইভ, তাই এই লাইনটা একটা ব্র্যাকেট করে দাও, যে দ্য রিয়াকশন টু স্টিমুলি ইজ ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। এটা মানে শর্ট কোশ্চেনের জন্য, যে একটা অর্গানিজম যে কোনো একটা স্টিমুলাসের এগেনস্টে রেসপন্ড করছে, তার মানে বলতে হবে যে ও হচ্ছে অ্যালাইভ। যেমন মনে করো একটা পাতাকে, মিমোসা পিউটিকা শুনেছো, টাচ মি নট প্ল্যান্ট, যেটাকে ধরলে পাতাগুলো বন্ধ হয়ে যায়, তো ওটা হচ্ছে, তার মানে বলতে হবে ও লিভিং। আচ্ছা, নেক্সট তাহলে তো তোমরা মার্ক করো যে এখান থেকে, যে বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, দুজনেই কিন্তু যেহেতু অ্যালাইভ, দুজনেই লিভিং, তাই দুজনেই কিন্তু রেসপন্ড করে। কিন্তু বাট কি লেখা আছে, যে দে রিয়াক্ট টু স্টিমুলি ইন ডিফারেন্ট ওয়েজ। যেমন প্ল্যান্ট কিভাবে রিয়াক্ট করে, যেমন বেন্ড টুয়ার্ডস দ্য লাইট, হ্যাঁ কি না? কিন্তু অ্যানিমাল কি বেন্ড করে লাইটের দিকে? অ্যানিমালস ডু নট বেন্ড টুয়ার্ডস দ্য লাইট। অ্যানিমাল কি করে, যেমন একটা অ্যামিবার এক্সাম্পল দেওয়া আছে। অ্যামিবা লেখা আছে যে অ্যামিবা রিঅ্যাক্টস টু দ্য প্রেজেন্স অফ ফুড বাই মুভিং টুয়ার্ডস দ্য ফুড পার্টিকেল। আবার অ্যামিবা কি করে, অ্যামিবা যদি একটু ওয়ার্ম ওয়াটার হয় সেইখানে গিয়ে ওরা জমা হয়ে যায়, এগ্রিগেট করে। তাহলে এগুলো, তার মানে কি এখানে স্টিমুলাসটা কি হয়ে গেল, ঠিক। তার মানে এই মুভমেন্ট গুলোই হচ্ছে ওদের কি বলতো, ওয়ে অফ রেসপন্স। কিন্তু প্ল্যান্টের ব্যাপারটা আলাদা, অ্যানিমালের ব্যাপারটা আলাদা। একটা অ্যানিমাল, যেমন মনে করো অ্যামিবার এক্সাম্পলটাই দিয়ে বলি, ধরে নাও এটা একটা অ্যামিবা, এইটা মনে করো ওয়াটারের মধ্যে এরকম একটা অ্যামিবা ঘুরে বেড়াচ্ছে। এই অ্যামিবার এই এইখানে কোনো একটা ফুড পার্টিকেল আছে, এটাকে ও খেতে চায়। তো ফুড পার্টিকেলটা যে এখানে আছে ও বুঝবে কি করে বলো তো? ফুড পার্টিকেল গুলো জলের মধ্যে যে রিলিজ হচ্ছে, যে কেমিক্যাল গুলো রিলিজ হচ্ছে, ওই কেমিক্যাল গুলো ওদের সেল মেমব্রেনে গিয়ে লাগে, তখনই ওরা বুঝতে পারে, তখনই ওরা বুঝে যায় যে আমার আশেপাশে এত মিটার দূরে বা এই এত এতটা কাছাকাছি কোনো না কোনো একটা ফুড পার্টিকেল আছে। তখন অ্যামিবাটা ওইদিকে মুভ করতে শুরু করে। অ্যামিবা কিভাবে মুভ করে, কি ফর্ম করে? সিউডোপোডিয়া, মনে আছে? তো এরকম সিউডোপোডিয়া ফর্ম করে ফুড পার্টিকেলটাকে এরকম করে ঘিরে নিবে, হ্যাঁ কি না? ঘিরে নিয়ে ওকে এনগালফ করবে। এগুলোর নাম কি ছিল? সিউডোপোডিয়া। তো তো অ্যামিবাও দেখো একটা যে ইউনিসেলুলার অর্গানিজম, সেও কিন্তু দেখো রেসপন্ড করছে। তার মানে অ্যামিবাকে আমি কি বলবো বলতো, লিভিং। তো রেসপন্ড করা কিন্তু সব লিভিং অর্গানিজমেরই একটা বড় ফিচার। যে প্ল্যান্ট যে মুভমেন্ট করে না, সেও কিন্তু লাইটের দিকে বেন্ড হওয়ায় এগুলো করে শো করে। তো এবার চলে আসি যে অ্যানিমালের, অ্যানিমালের মানে রেসপন্সটা আলাদা কেন স্যার?
অ্যানিমালের রেসপন্সটা কেন আলাদা স্যার? কারণ অ্যানিমালের মধ্যে রেসপন্ড করার জন্য আছে নার্ভাস সিস্টেম, মানে ওই যে এখনই দেখালাম না, ব্রেন আর হাতের কোঅর্ডিনেশন। নার্ভাস সিস্টেম মানে কি, ব্রেনও আছে, আবার এন্ডোক্রাইন সিস্টেম মানে আমাদের হরমোনও আছে। আমরা দুটা জিনিস দিয়ে রেসপন্ড করি। তো দুইটা জিনিস থাকার জন্য আমাদের ওয়ে অফ রিয়াকশনটা ডিফারেন্ট। আমরা কি কি ওয়েতে রেসপন্ড করি, মুভমেন্ট তো করি, কিন্তু আবার ইমোশনও শো করি, তাই না? তারপরে মনে করো আমাদের প্যানিক হলে হার্টবিট বেড়ে যায়, এটাও একটা রেসপন্স। ওটা কি দিয়ে কন্ট্রোল হয়? হরমোন দিয়ে, অ্যাড্রিনালিন হরমোন। যখন মনে করো তোমার সামনে হঠাৎ করে কিছু একটা, মনে করো সামনের থেকে একটা গাড়ি চলে আসলো, তখন কি আমাদের বুকটা একবারে ফেটে যায়, বলে যে এই মরলাম। কেন? কারণ তখন অ্যাড্রিনালিন, যেটাকে বলে এমার্জেন্সি হরমোন, ওইটা সিক্রিট হয়। এই অ্যাড্রিনালিন হরমোন আমরা করবো। কিন্তু প্ল্যান্টের দেখো, প্ল্যান্টের রেসপন্ড করাটা কিন্তু খুবই লিমিটেড ওয়েতে। প্ল্যান্ট এত ভ্যারাইটি রেসপন্ড করে না। প্ল্যান্ট হাসি কান্না ইমোশন কত কিছু করে না। প্ল্যান্ট শুধু কি করে, শুধুমাত্র মানে মুভমেন্ট করে, বেন্ড করে, মুভমেন্ট করে। কেন? কারণ প্ল্যান্টের মধ্যে কি নেই, নার্ভাস সিস্টেম নেই। প্ল্যান্টের মধ্যে শুধু হরমোনাল সিস্টেমটাই আছে। এই যে দেখো লেখা আছে, দ্য প্ল্যান্টস অনলি ইউজ অনলি হরমোনস ফর প্রডিউসিং রিয়াকশন টু এক্সটার্নাল স্টিমুলি। তো এটা একটা ব্র্যাকেট করে দাও। প্ল্যান্টের ইন্টারনাল স্টিমুলাসও হয়, কিন্তু ওটাতে প্ল্যান্ট অত সেরকম কিছু করতে পারে না। তাহলে স্যার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এখানে চলে আসি। প্ল্যান্ট কিভাবে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করে, এখান থেকে একটা ব্র্যাকেট করো। এখনই তোমাদেরকে বললাম প্ল্যান্ট কি ইউজ করে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করে, হরমোনস। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যানিমালের এই ব্যাপারটা না। অ্যানিমালের আরো অনেক রকমের ব্যাপার আছে, নার্ভাস সিস্টেম, হরমোন, অনেক কিছু আছে। তো এটা জাস্ট এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখো, বাকিটুকুনি এমনি জাস্ট রিডিং পড়ার মতো করে পড়ে রাখবা। মনে রাখবা প্ল্যান্টের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য ব্রেন নেই, মানে নার্ভাস সিস্টেম নেই, ওরা শুধু হরমোন দিয়েই ব্যাপারটা করে থাকে। তো এবার চলে আসি অ্যানিমাল। স্যার অ্যানিমালের রিয়াকশন টাইম খুবই ফাস্ট, তাই না? তোমার হাতে ছাকা লাগলো, তুমি সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে দিলা। কিন্তু একটা গরম তাওয়া নিয়ে প্ল্যান্টের একটা ব্রাঞ্চে গিয়ে ঠেকাও, ডান দিকের ব্রাঞ্চ থেকে বাঁ দিকে চলে যাবে না। বা প্ল্যান্টকে মনে করো তুমি উইন্ডোর পাশে রেখে দাও, লাইট আসছে, প্ল্যান্ট কি 1 সেকেন্ডের লাইটের দিকে বেঁকে যাবে? না, টাইম লাগবে, একদিন দুদিন টাইম লাগবে। টাইম, কারণ ওর বেন্ড হতে, মুভমেন্ট হতে একটু টাইম লাগে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে প্ল্যান্টের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা অনেক হচ্ছে তোমার স্লো। কি, প্ল্যান্টের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অনেক স্লো, কিন্তু অ্যানিমালের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের ওয়েটা অনেক ফাস্ট অর কুইক, তাই কি না? তো একই তোমার মানে ইয়ে হবে, অ্যান্সার হবে। প্ল্যান্টের মধ্যে নার্ভাস সিস্টেম নেই, শুধু হরমোনাল সিস্টেম আছে। আর অ্যানিমালের মধ্যে নার্ভাস সিস্টেম আর হরমোনাল সিস্টেম দুটোই আছে, সেই জন্য। তাহলে অ্যানিমাল, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, যে এখানে লেখা আছে যে প্ল্যান্টস হ্যাভ নো নার্ভাস সিস্টেম, সো প্ল্যান্টস ইউজ অনলি হরমোন ফর কোঅর্ডিনেশন। আর এইখান থেকে একটা ব্র্যাকেট করে দাও, কোথায় গেল, অ্যানিমালস। হ্যাঁ, অ্যানিমালস ক্যান, why animals can respond quickly than plants। এটা এখান থেকে এই গ্রোয়িং পর্যন্ত আলাদা একটা ব্র্যাকেট করে দাও। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা নেক্সট, তাহলে চলে আসি আমরা প্ল্যান্ট হরমোন গুলোকে, এবার আমরা একটু চিনে নিই। কিন্তু প্ল্যান্ট হরমোনকে চেনার আগে আমাদেরকে একটা টার্ম শিখতে হবে, যেটার নাম হচ্ছে ডরম্যান্সি। আর একটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে বার্ড। এই দুটো টার্ম আমাদেরকে আগে একটু জানতে হবে। তোমরা ডরম্যান্সির ডেফিনেশনটা এখান থেকে মার্ক করো, যে এখান থেকে এই রেস্টিং ইনঅ্যাক্টিভ, এখান থেকে শুরু করে এই ডরম্যান্সি পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। না, আচ্ছা, এত অব্দি করে দাও, তারপরে এখান থেকে এত অব্দি একটা করে দাও, এই বার্ড পর্যন্ত। স্যার ডরম্যান্সি কথাটার মানে কি একটু বুঝাও। ডরম্যান্সি মানে হচ্ছে, ধরে নাও তুমি একটা ম্যাঙ্গো, একটা আম খেয়ে তুমি ওটা মাটিতে ফেলে দিলে,
তাহলে কি ওটা সঙ্গে সঙ্গে জার্মিনেট করে, বা পরের দিনই কি জার্মিনেট করে? মেবি ওটা জার্মিনেট করবে 3-4 দিন পরে, মেবি 1 উইক পরে, মেবি 1 মান্থ পরে, মেবি 1 বছর পরে। তো স্যার 1 বছর পরে জার্মিনেট করলো, তার মানে সিডের মধ্যে যে বেবি প্ল্যান্টটা ছিল, একই না, যাকে কি বলে এমব্রায়ো, ইয়েস অর নো? সেই এমব্রায়োটা 1 বছর ধরে বেঁচে আছে সিডের মধ্যে। তাহলে এমব্রায়োটা বেঁচে যখন আছে, তাহলে ও কেন বের হলো না, জার্মিনেট হলো না? কারণ জার্মিনেশনের জন্য কিছু কিছু কন্ডিশন দরকার। কি দরকার? প্রপার টেম্পারেচার দরকার, প্রপার ওয়াটার দরকার, প্রপার এয়ার মানে অক্সিজেন দরকার, আর মাটিটা ফার্টাইল হওয়া দরকার। মানে কি দরকার বলতো? নিউট্রিয়েন্টস দরকার। এটার মধ্যে যদি কোনো একটাও কম বেশি থাকে, মনে করো টেম্পারেচার আছে, ওয়াটার আছে, এয়ার ভালো নেই, নিউট্রিয়েন্ট ভালো নেই, বা কোনোটাই ভালো নেই, বা তিনটা ভালো আছে, একটা নেই, তখনই কিন্তু সিডটা জার্মিনেট করবে না। সিডটা জার্মিনেট করবে না মানে যে সিডটা মরে গেল তা না। 1 বছর পরে তো জার্মিনেট করছে, মানে সিডটা বেঁচে ছিল। তার মানে সিডটা কি ছিল? স্লিপিং মোডে ছিল। কি বোঝা গেল? স্লিপিং মোডে থাকাকেই বলা হয় ডরম্যান্সিতে থাকা। তো স্যার ও কতদিন ডরম্যান্সিতে থাকবে? যতক্ষণ না এই কন্ডিশন গুলো ফেভারেবল হচ্ছে, টেম্পারেচার, ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, যতদিন না পর্যন্ত ফেভারেবল হচ্ছে, মানে সবগুলোই আইডিয়াল কন্ডিশনে আছে, তখন এই সিডের মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস হবে, তখন এমব্রায়োটা অ্যাক্টিভ হবে, তখন এমব্রায়োটার প্রিমিউলটা বের হয়ে হবে শুট, আর র্যাডিক্যালটা বের হয়ে কি হবে? রুট। তাহলে ফেভারেবল কন্ডিশনে কি হয়? সিডের জার্মিনেশন হয়। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? তাহলে ডরম্যান্সি স্টেটে সিডটা শুধু কি বলতো, সিডের এমব্রায়োটা সিডের মধ্যে স্টোরড ফুডটাকে অল্প অল্প করে নিয়ে শুধু রেসপিরেশন করে বেঁচে আছে, বাকি সব মেটাবলিজম বন্ধ, গ্রোথ, মুভমেন্ট, সব রকমের মেটাবলিজম বন্ধ থাকবে। শুধু কি চালাবে বলতো? রেসপিরেশন চালাবে, মানে ফুড থেকে শুধু এনার্জি অল্প অল্প করে খাবে। এমনও রেকর্ড পাওয়া গেছে, আর্কিওলজিস্টরা পেয়েছে, পাম গাছ ছিল, পাম গাছ, তাল গাছ, সেই তাল গাছের সিড পেয়েছে 500 ইয়ার্স ওল্ড। সেই সিডকেও আবার জার্মিনেট করিয়েছে। বুঝুন, যেই পাম গাছের ভ্যারাইটি এই ওয়ার্ল্ড থেকে এক্সটিংক্ট হয়ে গেছিল। এটা পাওয়া গেছিল হচ্ছে তোমার ইয়েতে, মিশর, ওইখানে ইজিপ্টের ওইখানে আর্কিওলজিক্যাল কিছু একটা চলছিল এক্সকাভেশন। ওখান থেকে আর্কিওলজিস্টরা এক মানে হাড়ি পাম সিড পেয়েছে। সেই পাম সিডের ভ্যারাইটি, পাম সিড গুলোর মানে ভ্যারাইটি এক্সটিংক্ট হয়েছে, আর নেই। ওই সিডকে কি কি সব কন্ডিশন করে ওটাকে আবার জার্মিনেট করে, আবার ওই পুরানা 500 বছর পুরানা পাম গাছ আবার জার্মিনেট করে আবার বের করছে। শুনতে পাওয়া যায় কিনা জানি না, মানে এটা ইয়ে তোমাদের ক্লাস 12-এ আছে এই এক্সাম্পলটা। এনিওয়ে, তাহলে ডরমেন্সি মানে কি বুঝলা? যে এ রেস্টিং or inactive condition in which metabolism almost stop is called dormancy. The seed of plant is inactive or dormant. It has dormancy, যাই হোক। তো সিডটা কোন কন্ডিশনে ডরম্যান্ট স্টেটকে ব্রেক করবে, মানে জার্মিনেট হবে? যদি প্রপার ওয়াটার, ওয়ার্ক, এয়ার, হরমোন, নিউট্রিয়েন্টস এগুলো যদি পায়, তাহলে ডরম্যান্সিটাকে ব্রেক করবে, মানে স্লিপিং মোডকে ব্রেক করে বাইরে বেরিয়ে আসবে। আর স্যার সিড ছাড়া কি আর কেউ ডরমেন্সি স্টেটে থাকে? হ্যাঁ থাকে, বার্ড। বার্ড মানে কি স্যার? এই যে দেখো, বার্ড মানে কি, ধরে নাও আহ তোমরা ফুলের কুড়ি নাম শুনেছো? ফুলের কুড়ি, ছোট্ট আনব্লুমড ফ্লাওয়ার, সেটাকে বলে বার্ড। তো ধরে নাও এটা একটা প্ল্যান্ট, এই প্ল্যান্টের এখান থেকে একটা লিফ বেরিয়েছে, লিফের তোমার বেস থেকে একটা ছোট্ট আউটগ্রোথ যদি বেরোয়, তাহলে এটাকে বলে অ্যাক্সিলারি বার্ড। বইতে নাই, দরকার নেই, খালি শোনো। এটাকে কি বলে? অ্যাক্সিলারি বার্ড। আবার আরো এক জায়গায় বার্ড পাওয়া যায়, প্ল্যান্টের শুট বা ব্রাঞ্চের টিপেও আর এক ধরনের বার্ড পাওয়া যায়। এই বার্ডকে বলে টার্মিনাল বার্ড। তার বার্ড মানে কিছুই না, এরকম ছোট্ট একটা আউটগ্রোথ। তো স্যার এগুলো কি হয়, কি এগুলো কি? তো অ্যাক্সিলারি বার্ড যখন জার্মিনেট করে তখন একটা নিউ ব্রাঞ্চ হয়। কি হয়? একটা নিউ
ব্রাঞ্চ হয়। মনে করো এই বাডটা জার্মিনেট করে সেল ডিভিশন করে এখান থেকে আবার নতুন একটা ব্রাঞ্চ বেরোলো। কিন্তু টার্মিনাল বাড নর্মালি লিফ হয় নন সিজনালি। নন সিজনে ওটা লিফ হবে, কিন্তু সিজনালি ওটা ফ্লাওয়ার হয়। সিজনালি ওটা কি হয়? ফ্লাওয়ার। যেমন আমের মুকুল কখন হয়? সামারে। তার মানে সামারের টাইমে টার্মিনাল ব্লাড ফ্লাওয়ারে কনভার্ট হবে, কিন্তু সামার না থাকলে টার্মিনাল বাড কিসে কনভার্ট হবে? লিফে কনভার্ট হবে। বোঝা গেল ব্যাপারটা? তো বাডেরও জার্মিনেশন হয়। জার্মিনেশন মানে এখান থেকে আবার নতুন একটা লিফ বেরিয়ে আসবে, যেরকম সিড থেকে নতুন প্ল্যান্ট বেরিয়ে আসে ওরকম। তো বাডও কিন্তু ডরম্যান্ট স্টেটে থাকে, প্রপার কন্ডিশন না পেলে কিন্তু বাড জার্মিনেট করে না। তো এগুলো জিনিস হয়ে গেলে এখন আমরা চলে আসি প্ল্যান্টস হরমোন, প্ল্যান্ট হরমোনস। প্ল্যান্ট হরমোনস এর আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন। প্ল্যান্ট হরমোনের আরেকটা নাম ফাইটো হরমোন। ফাইটো হরমোনের ডেফিনেশন তোমরা এই যে দেখো উপরের এখান থেকে পড়তে পারো। এই যে ফাইটো মানে হচ্ছে প্ল্যান্ট, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশনের জন্য এখান থেকেও পড়তে পারো, বা তুমি এখান থেকেও পড়তে পারো। মনে রাখবা ফাইটো হরমোন মানে প্ল্যান্ট হরমোন। এটা একটা ব্র্যাকেট করে দাও, দুটা ব্র্যাকেট করে দাও। তো স্যার প্ল্যান্ট হরমোন কতগুলো হয়? আমাদের যে হরমোন হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ওরকম না, একদমই না। প্ল্যান্টের হরমোন কেমিক্যালি অনেক আলাদা। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে শর্টে এবিএ বলে, এই চারটা হরমোন আমাদেরকে পড়তে হবে। আরো একটা হরমোন হয় ইথিলিন, যেটা ফল পাকায়, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে নেই। এই চারটা তোমাদেরকে পড়তে হবে। প্রথমে চলে আসা হচ্ছে অক্সিন। এই যে দেখো এখানে যে প্রথম তিনটা হরমোন অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন, এদেরকে বলা হয় গ্রোথ প্রমোটার। মানে এরা গ্রোথকে বাড়ায়, প্ল্যান্টের গ্রোথকে বাড়ায়। কিন্তু লাস্টের যেটা আছে অ্যাবসিসিক অ্যাসিড, একে বলে গ্রোথ ইনহিবিটর, কারণ এই প্ল্যান্টের গ্রোথকে থামায়। তার মানে বলো, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন এরা প্ল্যান্টের গ্রোথকে কি করে? বাড়ায়। আর অ্যাবসিসিক অ্যাসিড এরা প্ল্যান্টের গ্রোথকে থামায়। তাহলে স্যার প্ল্যান্টের গ্রোথকে যদি থামায় অ্যাবসিসিক অ্যাসিড, তাহলে এটা প্ল্যান্টের মধ্যে কেন আছে? এটা তো খারাপ, তো গ্রোথ হতে দিচ্ছে না। এটারও রিজন আছে, এটা রিজনটা আমি একটু পরে বলছি। প্রথমে চলে আসি অক্সিন। স্যার অক্সিন প্ল্যান্টের কোন কোন কাজে হেল্প করে? প্ল্যান্টের সেল এনলার্জমেন্টে হেল্প করে, সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে, তারপরে দেখো ফ্রুটের গ্রোথে হেল্প করে। এই ফ্রুটের গ্রোথ অব্দি একটা ব্র্যাকেট করে দাও। স্যার এগুলার মানে কি? সেল এনলার্জমেন্ট, সেল ডিফারেন্সিয়েশন, এগুলোর মানে কি? খুব, এগুলা কিন্তু মানে খুব কনফিউজিং, অনেকেই বুঝতে পারে না আর পরীক্ষায় ভুল করে চলে আসে। দেখো তো, আমি এখানে একটা সেল ড্র করলাম, তারপরে এই সেলটা এই রকম হলো, তারপরে হয়ে এই রকম হয়ে গেল, দুটো সেল হয়ে গেল। তারপরে এখানে মনে করো একটা সেল ড্র করলাম, এই সেলটা এই রকম হয়ে গেল। আর তারপরে আমি মনে করো এখানে একটা সেল ড্র করলাম, প্ল্যান্ট সেলই ধরে নাও, এই সেলটা এই রকম হয়ে গেল। প্রথম ঘটনাটাকে তুমি কি বলবা? প্রথম ঘটনাটাকে কি বলবো? ভেরি গুড, সেল ডিভিশন। সেকেন্ড ঘটনাটাকে কি বলবো? সেলটার সাইজে শুধু বড় হচ্ছে, এটাকে বলবো সেল এনলার্জমেন্ট। কিন্তু পরের যে জিনিসটা, সেটাতে দেখো সেলের ফর্মটাই পাল্টে গেল। ইয়েস অর নো? মনে করো এটা ছিল মেরিস্টেমেটিক টিস্যু, ক্লাস 9-এর পড়া মনে আছে? সেই মেরিস্টেমেটিক টিস্যু হয়ে গেল প্যারেনকাইমা, মনে আছে? প্যারেনকাইমা যে ফুড স্টোর করে। তাহলে একটা সেল ফর্মটাই পাল্টে গেল, তখন ওটাকে বলে সেল ডিফারেন্সিয়েশন। ক্লাস 9-এ সেল ডিফারেন্সিয়েশন ছিল মেরিস্টেমেটিক টিস্যু পার্মানেন্ট টিস্যুতে হয়ে যাওয়া, ওটাকে কি বলে? সেল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ,
তো স্যার অক্সিন কিন্তু এই দুটা করে, কিন্তু কি বোঝা গেল? অক্সিন সেল এনলার্জমেন্ট করে আর সেল ডিফারেন্সিয়েশন করে, সেল ডিভিশন অন্য একজন করে, ওটা পরে আসছি। এটা ক্লিয়ার কিনা বলো? দয়া করে অক্সিনের ফাংশনে সেল ডিভিশন লিখে দিও না এক্সামের সময়, সেল ডিভিশন আলাদা জিনিস। স্যার অক্সিন, অক্সিনের কিছু নেচার বলো তো দেখি। এই যে দেখো অক্সিন লেখা আছে রেসপন্ড টু লাইট অ্যান্ড গ্র্যাভিটি, অক্সিন হরমোন কন্ট্রোল প্ল্যান্টস রেসপন্স টু লাইট অ্যান্ড গ্র্যাভিটি, মানে লাইটের দিকে বেন্ড হয়ে যায় না প্ল্যান্টের সুর, ওটাকে বলে ফটোট্রপিক মুভমেন্ট। আর গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে জিওগ্রাফিক, গ্র্যাভিটির দিকে বেন্ড হয়ে যাওয়াকে বলে জিওট্রপিক রেসপন্স। এইগুলোকে অক্সিন ইয়ে করে, কন্ট্রোল করে। কিভাবে করে পরের দিন বলে দেবো। এইবার চলে আসো স্যার, অক্সিন কোথায় পাওয়া যায়? অক্সিন টিপ অফ শুট এন্ড স্টেমে পাওয়া যায়। মনে করো এটা স্টেম, এটা মনে করো রুট, এই যে স্টেম এন্ড রুটে পাওয়া যায়। এই যে এইখানে পাওয়া যাবে অক্সিন, আর এইখানে পাওয়া যাবে অক্সিন। তো এবার দেখো এই দিক থেকে মনে করো লাইট আসছে, তো লাইটের দিকে শুটটা বেঁকে যায়, হ্যাঁ কি না? ওটা অক্সিন কন্ট্রোল করে। ফটোট্রপিক মুভমেন্ট মানে লাইট মানে ফটো, তো ফটোট্রপিক মুভমেন্ট অক্সিন কন্ট্রোল করে। আর নিচের দিকে কে কে গ্রো করে? গ্র্যাভিটির দিকে কে গ্রো করে? রুট, হ্যাঁ কি না? তো রুটের জিওট্রপিক মুভমেন্ট তো অক্সিনই কন্ট্রোল করে। জিও মানে হচ্ছে গ্র্যাভিটি, জিও মানে কি বললাম? কোথায় গেল গ্র্যাভিটি। এটা হয়ে গেল। এবার স্যার অক্সিনের আরো কিছু নেচার, এই যে দেখো অক্সিন মুভস অ্যাওয়ে ফ্রম লাইট and towards the gravity. Oxygen has opposite effect on growth of stem and root. Oxygen speeds up growth in stem but slows down growth in root. এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও স্যার, কিছুই বুঝলাম না। মুভ অ্যাওয়ে ফ্রম লাইট, তুমি তো এটা শুটটা একদিকে, হ্যাঁ বুঝাই দিচ্ছি জিনিসটা। দেখো অক্সিজেন কিভাবে কাজ করে, অক্সিজেনের নেচারেই ও অক্সিজেনের কাজটা অনেকটা লেখা আছে। যেমন হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা প্ল্যান্ট, প্ল্যান্টের মনে করো এটা হচ্ছে শুট, আর এটা মনে করো রুট। এবার শুটের এখানে অক্সিজেন তৈরি হচ্ছে, মনে করো এখানে অক্সিজেন আছে, টিপে হয় তাই কি না? আর রুটেরও টিপে অক্সিজেন আছে, শুনছো তো? এবার এই দিক থেকে মনে করো লাইট আসছে, লাইটটা আসছে মনে করো তোমার রাইট সাইড থেকে, তো অক্সিজেন গুলো গিয়ে জমা হয়ে যায় লেফট সাইডে। অক্সিজেন কি লেখা আছে? অক্সিজেন অলওয়েজ মুভস অ্যাওয়ে ফ্রম দ্য লাইট, লেখা আছে না? তার মানে লাইট আসছে রাইট সাইড দিয়ে, কিন্তু অক্সিজেন গুলো জমা হচ্ছে লেফট সাইডে। এই যে দেখো লেফট সাইডে জমা হয়ে গেল, ভালো কথা। এবার স্টেমেও লেফট সাইডে জমা হলো, আবার রুটেও লেফট সাইডেই জমা হলো, কিন্তু স্টেমে অক্সিজেন কাজ করে পজিটিভলি, কিন্তু রুটে অক্সিজেন কাজ করে নেগেটিভলি। তার মানে স্টেমে যেই দিকে অক্সিজেন আছে সেই দিকে সেলগুলো বড় হবে, বুঝা গেল? কিন্তু রুটে যেই দিকে অক্সিজেন আছে সেই দিকে হবে না, তার অপোজিটে বড় হবে, বুঝা গেল? এবার যদি এই দিকে সেল ডিভিশনটা বেশি হয়, সেল গুলো যদি সাইজে বড় হয়ে যায়, তাহলে এই দিক থেকে একটা চাপ পড়বে, কারণ এই দিকে তো সেল ডিভিশন হচ্ছে না, তাই এই দিকে চাপ পড়লে এই দিকে বেঁকে যাবে। ইয়েস অর নো? কোন দিকে বেঁকে গেল? লাইটের দিকে বেঁকে গেল। কিন্তু রুটের ক্ষেত্রে এই দিক থেকে চাপটা পড়ছে, এই দিক থেকে, হ্যাঁ কি না? আর এই দিকে তো চাপ হচ্ছে না, এইদিকে তো সেল ডিভিশন হচ্ছে না, তাহলে রুটের ক্ষেত্রে এই দিকে বেঁকে যাবে, মানে লাইটের অপোজিটে, অপোজিটে বেঁকে গেল লাইট, এই দিকে তার অপোজিটে বেঁকে গেল রুটটা। কিন্তু শুটের ক্ষেত্রে লাইটের দিকে বেঁকে যায়। তো মনে রাখবা এটা, এটা কি বলবো যে লাইট যেই দিক থেকেই আসুক না কেন, অক্সিজেন লাইটের অপোজিটেই জমা হবে, সেটা স্টেমে রুটে দুটাতেই। কিন্তু স্টেমে কি কাজ করবে? পজিটিভলি। কিন্তু রুটে কিভাবে কাজ করবে? নেগেটিভ। তাহলে স্টেমের এই দিকে গ্রোথটা হবে, তাহলে এই দিকে বেঁকে গেল। কিন্তু রুটের উল্টা দিকে গ্রোথটা হবে, তাহলে এই দিকে বেঁকে গেল। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই লাইনগুলো পারবা কিনা বলো।
the oxygen moves away from the light and towards the gravity, গ্র্যাভিটির দিকেই গ্রো করে মানে জমা হয়, কিন্তু অপোজিট এফেক্ট অন রুট এন্ড স্টেম এন্ড রুট, অক্সিজেন স্পিডস আপ দ্য গ্রোথ অফ স্টেম বাট স্লো ডাউন দ্য গ্রোথ ইন রুট, যেই সাইডে থাকবে আর কি। এটা রিপিট করতে হলে বলো, এই তো। আচ্ছা স্যার, কিছু আবার সিনথেটিক অক্সিজেনও পাওয়া যায়, মানে ম্যান মেড অক্সিজেনও পাওয়া যায়, যেগুলো আমরা এগ্রিকালচার মানে ধরো প্যাডি মানে ধান ওয়েট এগুলোতে ইউজ করি, হর্টিকালচার মানে বাগানেও ইউজ করি, যেমন ফুলকপি বাঁধাকপি। যেমন স্যার এক্সাম্পল দাও, বইতে এক্সাম্পল নাই, লাগবেও না, আমি জাস্ট নলেজের জন্য বলছি। IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে সিনথেটিক অক্সিজেন। এগুলো দিয়ে এগুলো হচ্ছে হার্বিসাইডের কাজ করে, মানে এগুলো হচ্ছে আগাছাকে মেরে ফেলে, জঙ্গলকে মেরে ফেলে। IBA IAA এগুলো। তো অক্সিজেনটার অনেক ইনফরমেশন আছে, অক্সিজেনটা ভালো করে বুঝে গেলা কিনা বলো। আচ্ছা তাহলে নেক্সট চলে আসো হচ্ছে জিববেরেলিন। স্যার জিববেরেলিনও একটা গ্রোথ প্রমোটার, জিবরেলিনও অনেকটা অক্সিজেনের মতনই কাজ করে, দেখো লেখা আছে সেল এনলার্জমেন্ট এন্ড সেল ডিফারেন্সিয়েশন, বাট লাস্টে কি লেখা আছে, ইন দা প্রেজেন্স অফ অক্সিজেন। মানে জিবরেলিন অক্সিজেনের সাথে কাজ করে, একা একা কাজ করতে পারে না। এটা হয়ে গেল একটা। কিন্তু জিবরেলিনের কিছু স্পেশাল ফাংশন আছে, এখনই তোমাদেরকে ডরম্যান্সি পড়ালাম না, কে কে ডরম্যান্ট স্টেটে থাকে, সিড আর বাট, ওই ডরম্যান্সিকে জিবরেলিন ব্রেক করে। ব্রেক করা মানে কি, ভেঙে ভেঙে, ডরমেন্সি ব্রেক করা মানে কি জার্মিনেট করা, কি বোঝা গেল। এটা হয়ে গেল জিবরেলিনের স্পেশাল ফাংশন। তারপরে আর কি কাজ করে জিবরেলিন, ফ্রুটের গ্রোথেও হেল্প করে। আর তারপরে হচ্ছে শুট এক্সটেনশনে, মানে ব্রাঞ্চ গুলোকে লম্বা হতে হেল্প করে, মানে ইলংগেশন অফ শুট, একই কথা দুবার লেখা আছে। এগুলোতে হচ্ছে জিবরেলিনের কাজ। এখানে কিছু বোঝানোর নাই, তাও যদি রিপিট করতে হয় বলো। ডান। নেক্সট চলে আসা হচ্ছে সাইটোকাইনিন। আচ্ছা আমাকে বলো তো, যখন তোমরা সেল ডিভিশন পড়েছিলে, ধরে নাও এটা একটা সেল, সেলের মধ্যে এটা হয়ে গেল নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসটা প্রথমে সরে যায়, হয়ে যায় ক্রোমোজোম, একই না। তারপরে কি হয়, এই ক্রোমোজোম গুলো হাফ হাফ হয়ে যায়, সিস্টার ক্রোমাটিড গুলো, একটা হাফ চলে যায় এখানে, বাকি হাফ চলে যায় এখানে, একই না। তারপরে কি হয়, যে এইটাকে, এই ক্রোমোজোম গুলোকে বেস করে এইদিকে একটা নিউক্লিয়াস হয়, এই ক্রোমোজোম গুলোকে বেস করে এইদিকে একটা নিউক্লিয়াস হয়। তারপরে কি হয়, সেল মেমব্রেনটা এরকম করে ভাঁজ হতে থাকে, ভাঁজ হয়ে এইটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এইটা হয়ে গেল একটা সেল, আর এইটা হয়ে গেল আর একটা সেল। এবার আমাকে বলো, এখান থেকে এত অবধি এটাকে কি বলে, সেল ডিভিশনের এই স্টেপটাকে কি বলে, যেখানে শুধু নিউক্লিয়াসটা, একটা নিউক্লিয়াস ডিভাইড হয়ে দুটা নিউক্লিয়াস হলো, বলতে পারবা কি বলে এটাকে? এটাকে বলে ক্যারিওকাইনেসিস, বুঝলা। কিন্তু এর পরের স্টেপটাতে কি হচ্ছে, সেল মেমব্রেনটা ভাঁজ হয়ে যাচ্ছে, ইয়েস অর নো। সেল মেমব্রেনটা ভাঁজ হয়ে গেলে সেলের ভিতরে ফ্লুইডটা দুটা পার্টে ডিভাইড হয়ে গেল, সেলের ভিতরে ফ্লুইডটাকে কি বলে, সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম ব্রেক হওয়াকে বলে কি বলতো, সাইটোকাইনেসিস। তাহলে সেল ডিভিশন দুটো স্টেপে হয়, প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়, কি বলে ওটাকে, ক্যারিওকাইনেসিস। পরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, ওটাকে কি বলে, সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস কথাটার থেকেই আসলো সাইটোকাইনিন, বোঝা গেল কথাটা। সাইটোকাইনিস তার মানে আমি বলতে পারি সাইটোকাইনেসিস, সাইটোকাইনিন হরমোন প্রমোট সেল ডিভিশন ইন প্ল্যান্ট, ইয়েস অর নো। আবার সেল ডিভিশন, সেল ডিফারেন্সিয়েশন, সেল এনলার্জমেন্ট আমার মনে আছে তো। তাহলে এই সেল এনলার্জমেন্ট আর সেল ডিফারেন্সিয়েশন করে অক্সিন আর জিবরেলিন, ইয়েস অর নো। কিন্তু সেল ডিভিশন কে করায়, সাইটোকাইনিন। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো। তাহলে সাইটোকাইনিনের স্যার আর কি কাজ, এবার কিছু সাইটোকাইনিনের স্পেশাল ফাংশনে চলে আসি। এটা দেখো,
সাইটোকাইনিনও দেখো লেখা আছে যে ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড অ্যান্ড বাড, এটাও করে ও। তাহলে দেখো জিবরেলিনের একটা কাজের সাথে সাইটোকাইনিনের একটা কাজ মিল হলো, হ্যাঁ কি না? ব্রেকিং দ্য ডরমেন্সি ইন সিড অ্যান্ড বাড, এখানেও লেখা আছে ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড অ্যান্ড বাড। কিন্তু সাইটোকাইনিনের একটা স্পেশাল ফাংশন আছে কিছু, এই কি লেখা আছে, ডিলে দা এজিং ইন লিভস, আর এটা রিপিটেডলি অনেকবার বোর্ড এক্সামে এসেছিল। মানে সাইটোকাইনিন পাতাকে এজ হয়ে পাতাকে গাছের থেকে ঝুলে যেতে দেয় না, ডিলে দা এজিং। কি পারবা তো? আর কি করে, স্টোমাটা মনে আছে তোমাদের, লিফের মধ্যে টাইনি টাইনি পোরস, ওগুলোকেও ওপেন করতে হেল্প করে। এটা হয়ে গেল সাইটোকাইনিনের মানে ডিফারেন্ট ফাংশন, এগুলো আসবে। আর প্রমোট দা ফ্রুট গ্রোথ, ফ্রুট গ্রোথ তো আগের দুটোতেও ছিল। তাহলে সাইটোকাইনিন শেষ, এবার চলে আসে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে এমন একমাত্র একটা হরমোন যে দেখো লেখা আছে গ্রোথ ইনহিবিটর, মানে গ্রোথকে উল্টা আটকায়। মানে এই যে দেখো এখানে লেখা আছে দে প্রমোট দা ডরমেন্সি ইন সিড এন্ড বাড, মানে ওরা জার্মিনেট হতে দেয় না, মানে ওরা ডরমেন্সিকে ব্রেক করায় না, ডরমেন্সিকে আরো প্রমোট করে, মানে তুমি ঘুমিয়েই থাকো। এবার কেন স্যার? তাহলে তো ভিলেন হয়ে গেল? একদমই না। মনে করো তুমি একটা সিডকে এমন একটা সয়েলের মধ্যে দিয়ে দিলা, যেই সয়েলের মধ্যে ওয়াটার নেই, বুঝা গেল, যেই সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টস নেই, যেই সয়েলের মধ্যে মনে করো সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, তাহলে এই কন্ডিশনে যদি এমব্রায়োটা জার্মিনেট করে যায়, তাহলে কি এই প্ল্যান্টটা কি বেঁচে থাকবে? প্ল্যান্টটা কি হয়ে যাবে? মরে যাবে। তো তখন কি করে, প্ল্যান্টের ভিতরে যে এমব্রায়োটা ঘুমিয়েছিল, ডরম্যান্ট স্টেটে ছিল, অ্যাবসিসিক অ্যাসিড কি করে ওই ডরমেন্ট স্টেটেই রাখার চেষ্টা করে। কেন? ও বলে যে না এখনই বের হয়েও না, কন্ডিশন আনফেভারেবল আছে, এখন তুমি বেরোলে তুমি মরে যাবা। বুঝা গেল কথাটা? তার মানে অনেক সময় এসেছিল অ্যাবসিসিক অ্যাসিড কে স্ট্রেস হরমোন কেন বলে, কারণ ভেরিয়াস এনভায়রনমেন্টাল স্ট্রেস কে মানে ইয়ে করার জন্য, ফেস করার জন্য অ্যাবসিসিক অ্যাসিড তোমার সিড আর বাটকে ডরমেন্ট স্টেটে রেখে দেয়। স্ট্রেসফুল কন্ডিশন বা আনফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল বা স্ট্রেসফুল কন্ডিশনে অ্যাবসিসিক অ্যাসিড অ্যাক্টিভ হয়ে ডরমেন্সিকে প্রমোট করে, তাই ওকে স্ট্রেস হরমোনও বলে। তোমরা অ্যাবসিসিক অ্যাসিডের পাশে স্ট্রেস হরমোন কথাটা লিখে রাখো কোথাও একটা, নিচে ফাঁকা জায়গা আছে ওখানে কোথাও একটা স্ট্রেস হরমোন কথাটা লিখে রাখো। তাহলে কি অ্যাবসিসিক অ্যাসিড আর ভিলেন হলো? ও আনফেভারেবল কন্ডিশনে সিডকে বের হতে দিচ্ছে না। যখন কন্ডিশন ফেভারেবল হয়ে যাবে, তখন আবার অ্যাবসিসিক অ্যাসিড মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন সাইটোকাইনিন জিবরেলিন ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ওরা তখন আবার জার্মিনেশন করাবে। আর কি করে স্যার? তাহলে এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর কি করে, এটা আবার দেখো ক্লোজিং অফ স্টোমাটা। সাইটোকাইনিন কি ছিল? ওপেনিং অফ স্টোমাটা, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড ক্লোজিং অফ স্টোমাটা। স্যার এটার আবার কি সিগনিফিকেন্স? ধরে নাও একদিন খুবই গরম পড়লো, প্রচন্ড সানলাইট, খুব টেম্পারেচার, তখন যদি স্টোমাটা ওপেন থাকে, তাহলে তো লিফ থেকে সব ওয়াটার বের হয়ে যাবে আর লিফটা শুকিয়ে যাবে। তাহলে এরকম স্ট্রেসফুল কন্ডিশনে কি করে অ্যাবসিসিক অ্যাসিড স্টোমাটাকে কি করে দেয়? বন্ধ করে দেয়। স্টোমাটা ওপেন আপনার তো জলের জন্য হয় না। না, জলের জন্য হয় ঠিকই, কিন্তু এটা স্পেশাল কন্ডিশনের কথা বলা হচ্ছে। বোঝা গেল? স্ট্রেসফুল কন্ডিশনে এবার অ্যাবসিসিক অ্যাসিড বন্ধ করে দিল, এবার খুলবে কি? সাইটোকাইন। আর নরমাল মনে করো কিছুই নেই, সব নরমাল ওয়েদার, তখন সাইটোকাইনিন অ্যাবসিসিক অ্যাসিড কাজ করে না, ওটা ওয়াটারের জন্য যেটা হয় সেটা হয়। আচ্ছা স্যার, আরেকটা কি করে অ্যাবসিসিক অ্যাসিড প্রমোট দা উইল্টিং এন্ড ফলিং অফ লিভ। সাইটোকাইনিন কি ছিল? ডিলে দা এজিং অফ লিভ, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড তার উল্টা, ও লিভকে ঝরায় দেয়, প্রমোট দা উইল্টিং এন্ড ফলিং অফ লিভস। এবার কেন স্যার? মনে করো এত গরম, সেই গরমে পাতাগুলো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, স্টোমাটা ক্লোজ করেও লাভ হচ্ছে না, তাহলে যদি আমি 100টা পাতার থেকে মনে করো 50টা পাতা ঝরাই দিই, তাহলে বাকি থাকলো আর 50টা পাতা, তাহলে আর অত জল বেরোতে পারবে না।
কথাটা বুঝতে পারলা? তাহলে লিফ গুলোকে ঝরিয়ে দিল, বা লিফের মধ্যে হয়তো অনেক দিন ধরে অনেক ওয়েস্ট প্রোডাক্ট জমা হচ্ছিল, সেই ওয়েস্ট প্রোডাক্টের জন্য বা লিফের ক্লোরোফিল মনে করো ইয়ে হয়ে গেছে, ডিসপিগমেন্টেড হয়ে গেছে, পাতাটা হলুদ হয়ে গেছে, তো ওই লিফটাকে তখন ও কি করে উইল্টিং করিয়ে দেয় বা ফলিং করিয়ে দেয়। তাহলে এই ফলিং করাকে বলা হয় অ্যাবসিশন, আর অ্যাবসিশন কথাটা থেকেই এই হরমোনটার নাম দেওয়া হয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। আচ্ছা, আর আরো একটা কাজ আছে যে ডিট্যাচমেন্ট অফ ফ্লাওয়ার এন্ড ফ্রুট ফ্রম দ্য প্ল্যান্ট। পাতা মানে প্ল্যান্ট থেকে যে ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, ওগুলো অ্যাবসিসিক অ্যাসিডের জন্যই হয়। তাহলে সবগুলো কিন্তু হরমোন হয়ে গেল। বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন নেই তো? আচ্ছা, প্ল্যান্ট মুভমেন্টস দেখো, তোমাকে প্ল্যান্ট মুভমেন্ট দুই ভাবে শিখতে হবে, হ্যাঁ। প্ল্যান্ট মুভমেন্ট দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার গ্রোথ মুভমেন্ট, আর একটা হচ্ছে নন গ্রোথ মুভমেন্ট। এবার গ্রোথ মুভমেন্ট আবার দুই রকমের হয়, ডাইরেকশনাল, ডাইরেকশনাল আর নন ডাইরেকশনাল। কিছু চিন্তা করার কিছু নয়, সব বুঝে যাওয়া। কিন্তু নন গ্রোথ মুভমেন্ট সবসময় নন ডাইরেকশনালি হয়। তো গ্রোথ মুভমেন্টকে বলা হচ্ছে ট্রপিক মুভমেন্ট, আর নন গ্রোথ মুভমেন্টকে বলে ন্যাস্টিক মুভমেন্ট, বা নন ডাইরেকশনাল মুভমেন্টকে বলে ন্যাস্টিক মুভমেন্ট। এবার যেমন একটা এক্সাম্পল দিই, তোমাকে আমি তিনটা এক্সাম্পল দিচ্ছি। এইদিকে লাইট আছে, এবার এটা মনে করো শুট এইটুকু ছিল, শুটটা যখন গ্রো হচ্ছে তখন লাইটের দিকে বেন্ড হচ্ছে, তার মানে এখানে গ্রোথ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডাইরেকশন আছে, ইয়েস অর নো? তাহলে গ্রোথ এন্ড ডাইরেকশন দুটোই আছে, তার মানে এটা ট্রপিক মুভমেন্ট। আর এক ধরনের ট্রপিক মুভমেন্ট হয় যেটাতে গ্রোথ হয় কিন্তু কোনো ডাইরেকশন নেই, যেমন, তাহলে এটা হয়ে গেল এটা। যেমন মনে করো একটা ফুলের কুড়ি আছে, ফুলের একটা বার্ড আছে, মনে করো একটা ফুলের বার্ড, এটা রিসেপ্টাকেল লিখো। এবার মনে করো সানলাইট, সানরাইজ হলো, পেটাল গুলো গ্রো করে বাইরের দিকে এরকম ব্লুম করলো, পেটাল গুলো এরকম করে খুলে গেল। এবার আমাকে বলো পেটাল গুলো খুললো মানে কি পেটালের গ্রোথ হলো, ইয়েস অর নো? কিন্তু এটার কোনো ডাইরেকশন নেই। পেটাল কি কোনো ডাইরেকশনে খোলে লাইটের দিকে বা লাইটের অপোজিটে? ওরকম কোনো ব্যাপার নেই, কয়েকটা এক্সেপশন বাদ দিয়ে, যেমন সানফ্লাওয়ারের কয়েকটা আছে, সেটা বাদ দিয়ে বেশিরভাগ ব্লুমিং অফ পেটাল মানেই হচ্ছে গ্রোথ, অ্যাজ বাট কিন্তু নন ডাইরেকশনাল, এটাও ট্রপিক মুভমেন্ট। এবার ন্যাস্টিক মুভমেন্ট এক্সাম্পল দিই। তোমরা ছোটবেলা মিমোসা পিউডিকা, টাচ পিনট, লজ্জাপতি গাছের এক্সাম্পল পড়েছো। তাহলে লজ্জাপতি গাছের পাতাগুলো এরকম খোলা আছে, যখন তুমি একে টাচ করলা, টাচ করলেই কি হয়ে গেল যে পাতাগুলো সব বন্ধ হয়ে গেল, হ্যাঁ কি না? পাতাগুলো সব বন্ধ হয়ে গেল। তাহলে বন্ধ হওয়ার কি কোনো ডাইরেকশন আছে? না। বন্ধ হওয়াটা কি গ্রোথের হওয়ার জন্য হচ্ছে? না। তাহলে গ্রোথও হচ্ছে না, আর ডাইরেকশনও নেই, তাহলে কি বলবো বলো তো? ন্যাস্টিক মুভমেন্ট। কি বুঝতে পারলা কিনা বলো? তোমাকে মেইনলি মনে রাখতে হবে ট্রপিক মুভমেন্টের, এখনকার জন্য মনে রাখতে হবে ট্রপিক মুভমেন্টে গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন দুটোই হয়, এইটা একটা এক্সেপশন বাদ দিয়ে। আর ন্যাস্টিক মুভমেন্টে গ্রোথও হয় না, আর ওর কোনো ডাইরেকশনও নেই। তো ট্রপিজম আর ন্যাস্টিজমের এক্সাম্পলটা মাথায় রেখো।
এখানে প্রথমে যেটা মার্ক করবা সেটা হচ্ছে প্ল্যান্টের মুভমেন্ট। শুধু বেশিরভাগই আমরা দেখি প্ল্যান্ট গ্রো করার মাধ্যমে মুভমেন্ট শো করে। এই যে এখান থেকে ব্র্যাকেট করো, মুভমেন্ট থেকে। মুভমেন্ট অফ প্ল্যান্টস আর ইউজুয়ালি কজ বাই আনইকুয়াল গ্রোথ in two regions by the action of plant hormones under the influence of stimulus auxin দিয়ে আমি এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি। এই বেন্ড কথাটা কোথায় আছে, এই যে স্টেম টু বেন্ড পর্যন্ত এই যে এতটা ব্র্যাকেট করা। তা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই দিকে, এই দিক থেকে লাইট আসছে, ইয়েস অর নো? লাইটটা এইদিকে আসছে, তাহলে অক্সিন কোন দিকে জমা হবে? স্টেমের ক্ষেত্রে, বা স্টেম বলো রুট বলো, অক্সিন কোন দিকে জমা হবে? লাইটের অপোজিটে জমা হবে, ইয়েস অর নো? এবার স্টেমের ক্ষেত্রে আমরা কি জানি, অক্সিন পজিটিভলি কাজ করে, তাই না? তার মানে এই দিকের সেল ডিভিশন করাবে আর এই দিকে সেল ডিভিশন হবে না, তাহলে এই দিক থেকে একটা চাপ পড়বে আর স্টেমটা তোমার লাইটের দিকে বেন্ড হবে। তার মানে এই দিকে গ্রোথ হলো, এই দিকে গ্রোথ হলো না, মানে আনইকুয়াল গ্রোথ। বোঝা গেল কিনা বলো? আনইকুয়াল গ্রোথ কথাটা বুঝতে পারলা কিনা বলো? তো প্ল্যান্ট জেনারেলি এরকম আনইকুয়াল গ্রোথ শো করার মাধ্যমে মুভমেন্ট করে। অক্সিন দিয়ে এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিলাম। এইবার চলে আসো ট্রপিজম আর ন্যাস্টিজমের ডেফিনেশন। ট্রপিজমের কি থাকবে? ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ, মানে মেইনলি ডাইরেকশন থাকবে, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। কিন্তু ন্যাস্টিজমে বা ন্যাস্টিক মুভমেন্টে কি থাকবে না? কোনো ডাইরেকশন থাকবে না। এই যে ট্রপিজম আর এই যে ন্যাস্টিস মানে ন্যাস্টিজম বা ন্যাস্টিক মুভমেন্ট, যেটার কিনা লেখা আছে দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য ডাইরেকশন অফ স্টিমুলাস। স্টিমুলাসের ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে না, কোন দিক থেকে টাচ হলো, কোন দিকে সূর্য উঠছে, সেগুলো না। কিন্তু ট্রপিজমের ডাইরেকশনটা একটা বড় ফ্যাক্টর। সূর্যের লাইটের দিকে বেঁকে যাওয়া, ওয়াটারের দিকে রুট বেঁকে যাওয়া, তার মানে এখানে স্টিমুলাসের ডাইরেকশনটা একটা বড় ফ্যাক্টর, ইয়েস অর নো? এইটা জায়গাটা হয়ে গেলে তাহলে নেক্সট পার্টটাতে যাই। তাহলে ট্রপিজম আর ট্রপিক মুভমেন্ট, এটার ডেফিনেশন যখন তোমরা বলবা, তোমরা কিন্তু এই দুটো ওয়ার্ড অবশ্যই বলবা। একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে তোমার ডাইরেকশন, এই দুটো বলতেই হবে। দুটো কিন্তু একসাথে হয়। বেঁকে গেল না, গ্রো না হয়ে কিভাবে বেঁকবে, তাই কি না? তাহলে দ্য গ্রোথ মুভমেন্ট অফ প্ল্যান্ট পার্ট ইন রেসপন্স টু অ্যান এক্সটার্নাল স্টিমুলাস। এক্সটার্নাল স্টিমুলাস মনে আছে তো? এক্সটার্নাল ইন্টারনাল, হ্যাঁ। External stimulus in which the direction of stimulus determine the direction of response, কোন দিকে যাবে সেটা দিবে। তো এবার ট্রপিক মুভমেন্ট তোমাদেরকে আমি এইভাবে বোঝাচ্ছিলাম। বাকি পরের পার্টটা আর আমাকে এই জিনিসটা বললে আর তোমাকে বুঝতে হবে, ইয়ে হবে না। দেখো এখানে আমি দিলাম প্ল্যান্ট পার্ট, এখানে দিলাম আমি স্টিমুলাস। ঠিক আছে, স্টিমুলাস আমি মনে করো এখন দিচ্ছি লাইট, তারপরে দিলাম মনে করো গ্র্যাভিটি, তারপরে দিলাম মনে করো ওয়াটার, তারপরে দিলাম মনে করো কেমিক্যাল, তারপরে আমি দিলাম মনে করো টাচ। তিনটা, কটা, পাঁচটা, পাঁচটা স্টিমুলাস আমি দিলাম। এটা কিন্তু আমি ট্রপিজম বোঝাচ্ছি, হ্যাঁ, ন্যাস্টিজম না। কিন্তু আমি কিন্তু কি বোঝাচ্ছি? অনলি ট্রপিজম, মানে ডাইরেকশনাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথ মুভমেন্ট। এবার প্ল্যান্ট পার্ট আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার স্টেম, মানে সরি স্টেম না, শুট নিয়ে নাও, রুট নিয়ে নাও, তারপরে হচ্ছে তুমি পোলেন টিউব নিয়ে নাও, আর হচ্ছে তুমি টেন্ড্রিল নিয়ে নাও। সব বুঝাই দেবো, কোনো চিন্তা নাই। আচ্ছা, এবার কেমিক্যালের শুট ক্রস, টাচ ক্রস, রুটে কেমিক্যাল টাচ ক্রস, পোলেন টিউবে লাইট গ্র্যাভিটি H2O টাচ ক্রস, টেন্ড্রিলে লাইট গ্র্যাভিটি H2O আর কেমিক্যাল ক্রস।
দেখো, আমাকে বলো প্ল্যান্টের কোন পার্ট লাইটের দিকে, আচ্ছা আগে এগুলো লিখে দিই। লাইটের জন্য যদি কোনো ট্রপিজম হয়, লাইটের জন্য বলে ফটো, লাইটকে কি বলে? ফটো। তাহলে ফটোট্রপিক মুভমেন্ট, ফটোট্রপিক মুভমেন্ট। যদি গ্র্যাভিটির জন্য হয় কোনো ট্রপিক মুভমেন্ট, গ্র্যাভিটি জিওগ্রাফি, তো বলে জিওট্রপিক মুভমেন্ট। কি বলে? জিওট্রপিক মুভমেন্ট। আচ্ছা, এবার ওয়াটার, ওয়াটারকে বলে হাইড্রো, তাহলে হাইড্রোট্রপিক মুভমেন্ট, হাইড্রোট্রপিক মুভমেন্ট। আগে এই তিনটা বুঝাই, ঠিক আছে? আমাকে বলো প্ল্যান্টের কোন পার্ট লাইটের দিকে বেন্ড হয়? শুট। তাহলে বলবো পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট। কি বোঝা গেল? কিন্তু লাইটের অপোজিটে কে গ্রো করে? রুট। তাহলে রুটের এখানে লিখবো নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার এইটুকুনি? যদি দিকে হয় তাহলে পজিটিভ, যদি অপোজিটে হয় তাহলে নেগেটিভ। এবার বলো প্ল্যান্টের কোন পার্ট গ্র্যাভিটির দিকে গ্রো করে? শুট না রুট? তাহলে রুট হয়ে গেল কি বলতো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ জিওট্রপিক মুভমেন্ট। কিন্তু গ্র্যাভিটির উল্টা দিকে কে গ্রো করে? শুট। তাহলে ওটা হয়ে গেল নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট। এবার বলো প্ল্যান্টের কোন পার্ট ওয়াটারের দিকে গ্রো করে? শুট না রুট? রুট। তাহলে রুট হয়ে গেল পজিটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট, আর শুট হয়ে গেল নেগেটিভ হাইড্রোট্রপিক। আর যদি কেমিক্যালের জন্য ট্রপিক মুভমেন্ট হয় তাহলে বলে কেমোট্রপিক মুভমেন্ট। কি বলে? কেমোট্রপিক। পোলেন টিউব যেহেতু কেমোট্রপিকের দিকে রেসপন্স করে, তাই পোলেন টিউব হয়ে যাবে পজিটিভ কেমোট্রপিক মুভমেন্ট। কথা বলো না আমি যখন কথা বলছি। আর টেন্ড্রিল, তোমরা তোমরা লাউ কুমড়া গাছ দেখেছো? ওখান থেকে এরকম সুরের মতো একটা বেরোয় না, যেটা কোনো বেস বা কোনো সাপোর্টকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে, ওগুলোকে টেন্ড্রিল বলে। ছবি দেখিয়ে দিচ্ছি। টেন্ড্রিল টাচের জন্য হয়, কোনো যখন সাপোর্টকে টাচ করে ওটাকে বেস করে পেঁচায়। তাহলে টাচ হলে বলে থিগমোট্রপিক মুভমেন্ট। টাচকে কি বলে? থিগমো। আর এটা যেহেতু গ্রোথ মুভমেন্ট তাই থিগমোট্রপিক, আর এটা দিকে হয় তাই এটা পজিটিভ থিগমোট্রপিক মুভমেন্ট। যেগুলোতে ক্রস মানে ওগুলোতে ওগুলোর রেসপন্স নাই। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? তাহলে এখন টেক্সট থেকে ইজিলি বুঝে যাবো। পোলেন টিউব আর টেন্ড্রিলটা আমি ডিটেইলে একটু পরে বলছি, আগে বলো শুট রুটের ব্যাপারটা বুঝতে পারলা কিনা বলো। তাহলে দেখো, পজিটিভ ট্রপিজম মানে হচ্ছে দিকে, এই যে হয়ে গেল পজিটিভ। দেখো, তাহলে পজিটিভ বলে দিলাম আর নেগেটিভ বলে দিলাম। এইবার চলে আসি হচ্ছে টাইপ অফ ট্রপিজম। এই যে এই লিস্টটা আমি একটু বুঝিয়ে দিয়েছি। লাইট মানে ফটোট্রপিজম, গ্র্যাভিটি মানে জিওট্রপিজম, কেমিক্যাল মানে কেমোট্রপিজম, ওয়াটার মানে হাইড্রোট্রপিজম, টাচ মানে থিগমোট্রপিজম। এবার একটা একটা করে জাস্ট এক্সাম্পল গুলো মার্ক করো আর ডেফিনেশন। এই যে ফটোট্রপিজম এখান থেকে এত অবধি, তাহলে এই যে দেখো স্টেম, স্টেম হয়ে গেল পজিটিভ ফটোট্রপিজম, আর রুট হয়ে গেল নেগেটিভ ফটোট্রপিজম। জিওট্রপিজম মানে ট্রপিক মুভমেন্ট টু গ্র্যাভিটি, তাহলে জিওট্রপিজম ব্র্যাকেট করে দাও। এক্সাম্পল এখান থেকে ব্র্যাকেট করো যে কোথায় গেল, হুম, এই যে এখান থেকে দ্য রুট, এটা হয়ে গেল পজিটিভ জিওট্রপিজম। আর এইদিকে হয়ে গেল স্টেম, তোমার হয়ে গেল নেগেটিভ জিওট্রপিজম, এটা একটা ব্র্যাকেট করে দাও। ডান। তাহলে নেক্সট চলে আসি হচ্ছে কেমোট্রপিজম। কেমোট্রপিজমের জন্য তোমরা পেজ নাম্বার 111 এর এই ইয়েলো কালারের পিকচারটা দেখবা। এই যে এটা, ঠিক আছে? আমি এটা অন্যভাবে ড্র করে বুঝাচ্ছি, ভালো করে শুনবা কিন্তু, হ্যাঁ?
কেমোট্রপিজম কিন্তু টোটালি একটা নিউ ব্যাপার। দেখো কি হয় যে আমরা ফ্লাওয়ারের পার্ট গুলো খুব ভালো করে চিনি। নিচের দিকে আছে থ্যালামাস, এইখানে স্টক, বাইরের দিকে থাকে সেপাল, তারপরে থাকে পেটাল, থাকি না? এবার মেল পার্ট কে কি বলে? স্ট্যামেন, মনে আছে? মেল পার্ট কে বলে স্ট্যামেন, আর ফিমেল পার্ট কে কি বলে? কার্পেল, কার্পেল। ফিমেল পার্ট কে বলে কার্পেল। এবার দেখো স্ট্যামেনের এইটাকে কি বলে? অ্যান্থার। ইয়েস অর নো? অ্যান্থার মধ্যে কি তৈরি হয়? ছোট ছোট পোলেন গ্রেন। এগুলো হচ্ছে পোলেন গ্রেন। ধরো একটা পোলেন গ্রেনকে বড় করে ড্র করছি, এদিকে তাকাও। এবার পোলেন গ্রেনের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে যেটা হচ্ছে তোমার মেল গ্যামেট, যেটা কি মেল গ্যামেট। এবার কার্পেলের পার্ট গুলো দেখো। কার্পেলের এইটাকে কি বলে? স্টিগমা। এইটাকে কি বলে? স্টাইল। এইটাকে কি বলে? ওভারি, তাই তো? তিনটা মিলে হয়ে গেল তোমার কার্পেল। আর ওভারির ভিতরে এরকম ছোট্ট একটা চেম্বার থাকে, যেটা হচ্ছে তোমার ফিউচার সিড। এটা হয়ে গেল ওভিউল। আর ওভিউলের মধ্যে আবার একটা নিউক্লিয়াস থাকে, যেটা হয়ে গেল তোমার এগ। এগ মানে হয়ে গেল ফিমেল গ্যামেট। এবার দেখো, তোমরা ফার্টিলাইজেশন পড়েছো, মেল গ্যামেটকে ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হতে হবে, ইয়েস অর নো? তো এই ফিউশনটা হওয়ার জন্য মেল গ্যামেটকে ফিমেল গ্যামেট অবধি পৌঁছাতে হবে। তো তো তার আগে পলিনেশন হবে, মনে আছে তোমাদের? পোলেন গ্রেনটা গিয়ে স্টিগমার উপরে গিয়ে পড়ে যাবে। এইবার হয় কি, এই স্টিগমার মধ্যে এইখানে একটা সুগারি সাবস্টেন্স থাকে, এখানে একটা কেমিক্যাল থাকে। কেমিক্যালটা বইতে লেখা আছে সুগারি সাবস্টেন্স। কি লেখা আছে? সেই সুগারি সাবস্টেন্সটার নাম হচ্ছে পেকটিন মিথাইল এস্টারেজ। জানতে হবে না, মানে মানে শুনে রাখো। পেকটিন মিথাইল এস্টারেজ বলে এই সুগারি সাবস্টেন্সটা। ভালো করে শুনবা কিন্তু। এই সুগারি সাবস্টেন্সটা দিয়েই ও চিনতে পারে এটা আমার গাছ, আমার ভ্যারাইটির পোলেন গ্রেন নাকি অন্য। মানে ধরে নাও আম গাছের ফ্লাওয়ারের মধ্যে কাঁঠাল গাছের পোলেন গ্রেন করলো, করতেই পারে। বা মনে করো সানফ্লাওয়ারের মধ্যে মাস্টার্ডের গিয়ে পড়ে গেল। তো ও নিজের ভ্যারাইটির পোলেন গ্রেন নাকি অন্য গাছের পোলেন গ্রেন সেটা চিনতে হবে। তো তো ওটা কি দিয়ে চেনে? এই কেমিক্যালটা দিয়ে চেনে, যেটাকে বইতে কি লেখা আছে, একটা সুগারি সাবস্টেন্স। অ্যাকচুয়ালি ওটার কেমিক্যাল নেম হচ্ছে পেকটিন মিথাইল এস্টারেজ। তো ধরে নাও এটা কম্প্যাটিবল একটা পোলেন গ্রেন, মানে ওই ফুলেরই ওই ভ্যারাইটিরই একটা পোলেন গ্রেন। তখন কি হবে, এই কেমিক্যালটার জন্য এখান দিয়ে একটা টিউব তৈরি হয়। ওই টিউবটা একেবারে ওভিউল পর্যন্ত চলে যায়। এই যে এইখান দিয়ে একটা টিউব ফর্মেশন হয়। এই টিউবটার নাম হচ্ছে পোলেন টিউব। টিউবটার নাম কি বললাম? পোলেন টিউব। এটা ভুললে চলবে না, এইটাই মনে রাখতে হবে এখন। তো এই পোলেন গ্রেনের মধ্যে যে মেল গ্যামেটটা আছে, এই মেল গ্যামেটটা পোলেন টিউব দিয়ে ট্রাভেল করতে থাকে নিচের দিকে, করতে 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 গিয়ে ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয়ে যায়। তাহলে ফিমেল গ্যামেটের এগের সাথে মেল গ্যামেট ফিউজ হয়ে গেল। তাহলে ওটা এখন কি হয়ে যাবে? জাই জাইগোট। জাইগোটটা পরে কি হয়ে যাবে? এমব্রায়ো। ওভিউলটা কি হয়ে যাবে? সিড। আর ওভারিটা কি হয়ে যাবে? ফ্রুট। কি, তাই তো? তাই এই যে পোলেন টিউবের ফরমেশনটার একটা ডাইরেকশন আছে কি না? আর এটা একটা গ্রোথও হচ্ছে, ইয়েস অর নো? তাহলে ডাইরেকশনও আছে আবার গ্রোথও হচ্ছে, তাহলে এটা কি ধরনের মুভমেন্ট? ট্রপিক মুভমেন্ট। আর এটা কিসের জন্য হচ্ছে? কেমিক্যালের জন্য। তাহলে কোন ট্রপিক মুভমেন্ট? কেমোট্রপিক মুভমেন্ট। আর এটা পজিটিভ না নেগেটিভ? কেমিক্যালের দিকে হচ্ছে, তাই এটা পজিটিভ কেমোট্রপিক মুভমেন্ট। কি পারবা তো? তাহলে এই যে দেখো, দা মুভমেন্ট অফ প্ল্যান্ট ইন রেসপন্স টু কেমিক্যাল ইজ কল্ড কেমোট্রপিক মুভমেন্ট। ডেফিনেশনটা মার্ক করে দাও। এক্সাম্পল যেটা বুঝালাম সেটা হচ্ছে এই যে এখান থেকে
এই যে the growth of pollen tube towards the ovule during the process of fertilization is a flower is an example of chemotropism. It is actually positive chemotropism. In this case, the pollen tube grows towards the sugary substance. লেখা আছে অ্যাক্টিং অ্যাকচুয়ালি সুগারি সাবস্টেন্সটার নাম হচ্ছে পেকটিন মিথাইল এস্টারেজ। তো সিক্রিটেড বাই দ্য রাইট স্টিগমা, ওটা কিন্তু স্টিগমার মধ্যে থাকে। হ্যাঁ, তাই এটা এই ফ্লাওয়ার পর্যন্ত ব্র্যাকেট করে দাও। স্টিগমা হচ্ছে এই যে, হ্যাঁ স্টিক, এই তোমার কার্পেলটা যখন ম্যাচিওর হবে, পেকে যাবে, তখনই ও ফার্টিলাইজ একটা ফুল যদি কুড়ি অবস্থায় থাকে, বাড স্টেজে ছোট, ও তো ম্যাচিওর হয় না, ওর মধ্যে ফিমেল গ্যামেট তো তৈরি হয় নাই। তো আগে ওটাকে, ফুলটাকে বড় হতে হবে, পাকতে হবে, ওর পার্টস গুলোকে ম্যাচিওর হতে হবে, ভিতরে ফিমেল গ্যামেট তৈরি হতে হবে, তাহলেই না পোলেন গ্রেন এসে পড়লে ব্যাপারটা হবে। তাই ওটাকে রাইট স্টিগমা লেখা আছে, মানে ম্যাচিওর স্টিগমা অ্যাকচুয়ালি। হয়ে গেল। আর হাইড্রোট্রপিক মুভমেন্ট বলে দিয়েছি, হাইড্রো মানে কি, ওয়াটার। তাহলে হাইড্রোট্রপিজমের ডেফিনেশন মার্ক করে দাও। আমরা সবাই জানি রুট হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিজম, হ্যাঁ কি না? তাহলে আহ এই যে এই লাস্টের লাইনটা ব্র্যাকেট করে দাও, যে রুট হচ্ছে তোমার হয়ে গেল পজিটিভ, আর মানে স্টেমটা লেখা নাই, স্টেমটা হচ্ছে নেগেটিভ। লাস্ট চলে আসে হচ্ছে থিগমোট্রপিজম। থিগমো মানে আমি আগে বলেছি টাচ। এইবার তোমরা এটার জন্য চলে আসো, এই যে দেখো পেজ নাম্বার, এই যে এইটা পেজ নাম্বার 113 পেজে, হ্যাঁ কি না? টাচ মানে আবার ভেবো না কিন্তু এখানে মিমোসা পিউডিকা ছোটবেলার থেকে যেটা পড়ছো, ওটা ট্রপিজম না, ওটা ন্যাস্টিজম, ওটার কোনো ডাইরেকশন নেই। কিন্তু এটার একটা কি বলতো ডাইরেকশন আছে। এই যে লাউ, কুমড়া, মটরশুঁটি, মানে পি প্ল্যান্টের গাছের থেকে এরকম সুতোর মতো এরকম একটা দড়ির মতো জিনিস বেরোয়, এগুলোকে বলে টেন্ড্রিল, স্পেসিফিক্যালি স্টেম টেন্ড্রিল বলে। দুই রকমের টেন্ড্রিল হয়, স্টেম টেন্ড্রিল, লিফ টেন্ড্রিল। যখন আমি এটা ডিটেলে পড়াবো থিগমোট্রপিজম, তখন আমি ভালো করে বুঝাই দেবো। হ্যাঁ, অনেক রকমের টেন্ড্রিল হয়, কোনটা স্টেমের মডিফিকেশন, কোনটা আবার লিফের মডিফিকেশন। তো এনিওয়ে, যখনই এরা গ্রো করতে করতে কোনো সাপোর্টকে টাচ করে, মনে করো বাঁশের খুঁটি লাগানো আছে বা একটা পোল আছে, ওটাকে যখনই টাচ করবে তখন টাচের দিকে ওরা এরকম কয়েলিং হতে থাকে, বুঝা গেল? তো টাচের দিকে আর গ্রোথও হচ্ছে, তাহলে একটা ডাইরেকশনও আছে আবার গ্রোথও হচ্ছে, তার মানে এটা ট্রপিক মুভমেন্ট। আর এটা টাচের জন্য হচ্ছে, তাই এটা থিগমোট্রপিক মুভমেন্ট। কি বোঝা গেল? তো তোমাদের বইতে শুধু পজিটিভ থিগমোট্রপিজমই আছে। তো এটা একটা ব্র্যাকেট করে দাও, থিগমোট্রপিজমের ডেফিনেশন। আর এক্সাম্পলটা হচ্ছে তোমার আহ এই যে এখান থেকে, দ্য ক্লাইম্বিং পার্টস অফ প্ল্যান্ট সাচ অ্যাজ টেন্ড্রিল। এইটা এই যে এই পরের পেজের ফার্স্ট লাইন পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। নেক্সট ডে আমরা রেসপন্স টু প্ল্যান্ট টু লাইট, মানে এই ফটোট্রপিজম, হাইড্রোট্রপিজম, এগুলো আর একটু ডিটেইলে ডিসকাস করবো।